ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে আছে মাত্র 18,000 কোটি টাকা। দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। নিরাপত্তায় প্রয়োজন 26,000 কোটির তহবিল। পেঁয়াজের দাম কমাতে আমদানির সুপারিশ ট্যারিফ কমিশনের। নতুন পেঁয়াজ আসার আগে এমন সিদ্ধান্তে কৃষকের জন্য ঝুঁকি দেখছেন অর্থনীতিবিদ। সিন্ডিকেট ভাঙার তাগিদ। নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশিতে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার। নজরদারি না থাকাকে দুষছেন ক্রেতারা। সমন্বয়হীনতার অভাবে নেই সমাধান, মত বিশেষজ্ঞের। খাদ্য বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধিতে বিপাকে নীলফামারীর পোল্ট্রি খামারিরা। ছোট ও মাঝারি ব্যবসায় ধস। লোকসানে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতির প্রভাব শিল্প পণ্যের বিশ্ববাজারে। কমছে বিটুমিনের দাম, নিম্নমুখী রয়েছে অ্যালুমিনিয়াম, টিন, নিকেলের দাম, ঊর্ধ্বমুখী সোডা অ্যাশের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ব্যাংকগুলো বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষায় ডিপোজিট ইন্স্যুরেন্সে জমা আছে মাত্র 18,000 কোটি টাকা। এই অর্থে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে পরিশোধ করা সম্ভব। তবে এবার এই তহবিলের অর্থ সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশ্লেষকরা মনে করেন আমানতকারীদের সুরক্ষায় অপ্রতুল এই অর্থ বিনিয়োগে বাড়বে অন্য আমানতকারীদের নিরাপত্তাহীনতা। সেলিয়া সুলতানার রিপোর্ট। কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে, আর্থিক সংকটে পড়লে বা আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ডিপোজিটর ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড তহবিল থেকে আমানতকারীদের তাদের জমার একটি অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়। অন্যদিকে বাকি অর্থ অবলুপ্ত ব্যাংকের সম্পদের উপর ভিত্তি করে অতিরিক্ত আমানত সমন্বয় করার নিয়ম রয়েছে। গত 2 দশকে দেশে ব্যাংকিং খাতে কমপক্ষে 13টি ব্যাংক যুক্ত হয়েছে, যার বিপরীতে 15 বছরে মূলধন হারিয়ে টেকনিক্যাল দেউলিয়ার পথে 19 ব্যাংক। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আমানত বীমায় সুরক্ষিত আছে 18,000 কোটি টাকা, যা থেকে ছোট আকারের 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে দেওয়া সম্ভব। অন্যদিকে 2 লাখ টাকা করে হলে এটি অর্ধেকে নেমে আসে। এমন অবস্থায় মার্জারের আওতায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে এই ফান্ড ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন করার জন্য, সেটার চূড়ান্ত হিসাব এখনো হয়নি। তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে। আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা, এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেনসেট করার ব্যবস্থা করতে হবে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতো বাংলাদেশে আমানতকারীরা উপেক্ষিত। পুরো খাতের আমানতকারীদের নিরাপত্তা দিতে ব্যাংকগুলোর অন্তত 26,000 কোটি টাকার তহবিলের প্রয়োজন। তবে 5টি ব্যাংক রক্ষা করতে গিয়ে আমানত বীমার বড় অঙ্ক ব্যবহারের পক্ষে নয় অর্থনৈতিক বিশ্লেষকরা। একটা ব্যাংকই, যেটাকে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, সেখানে যদি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা তহবিল থেকে 15,000 কোটি টাকার অধিক এখানে ইনজেক্ট করা হয়, তাহলে কিন্তু অন্যান্য ব্যাংকের যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে সেই দায় মেটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু আসলে অপারগতা প্রকাশ করবে বলে মনে হচ্ছে। 2020 সালে আমানত বীমা খসড়ায় 2 লাখ টাকা অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা চূড়ান্ত অনুমোদনে পরবর্তী সংসদের অপেক্ষা করতে হবে আমানতকারীদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। জনাব মাসুম, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আমাদের সহকর্মীর প্রতিবেদনে আমরা দেখছিলাম যে ব্যাংক বন্ধ হলে আমানতকারীদের সুরক্ষার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স আছে মাত্র 18,000 কোটি টাকা, যেটা নিরাপত্তার জন্য আমানতকারীদের দরকার 26,000 কোটির তহবিল। এই 18,000 কোটি টাকা আছে এখন। এই বিষয়টি আসলে কি বার্তা দিচ্ছে ব্যাংক খাতের? আসলে আমার কাছে মনে হয় যে 18,000 কোটি টাকা বা আপনি যেটা বললেন যে 26,000 কোটি টাকা, এটা ভেরি মিনিমাল। এটার চাইতে অনেক বেশি প্রয়োজন। আমরা যদি দেখি, আমাদের যে প্রথম এই ডিপোজিট অর্ডিন্যান্স 1984 ছিল, এটাকে চেঞ্জ করে 2000 আপনার তখনকার ইকোনমি সাইজ অনুযায়ী এটাকে করা হয়েছিল 2000 ব্যাংক ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000, এবং সেটা 1 লাখ টাকা করা হয়েছিল। কিন্তু 2025 সাল এখন পর্যন্ত কিন্তু সেই আইনটা আমরা ড্রাফট দেখেছিলাম 2020-তে যে 2 লাখ করা হবে, কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু করা হয়নি। এখন আমাদের যে
প্রতি আশেপাশের যেই দেশগুলি আপনি যদি সেখানে দেখেন, ইন্ডিয়ারই যদি ধরেন, এটা 2020-তে তারা 1 লাখ থেকে 5 লাখ টাকা করা হয়েছে এক একটা ইন্স্যুরেন্স। এবং এটার সাইজ যদি ভিয়েতনামেরটা দেখেন, তাদের এক ইয়ে পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে আপ টু 12.5 কোটি টাকা। এবং এটার সাইজ তাদের $10 ট্রিলিয়ন, যেটা 2030-তে তারা আপ টু 15 ট্রিলিয়ন তাদের ভিয়েতনামিজ কারেন্সিতে নিয়ে যাচ্ছে। তার মানে যে সাইজ হওয়া উচিত সেটা থেকে আমাদের অনেক ছোট। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের যে এই যে প্রত্যেকটা ডিপোজিটের এগেনস্টে কিন্তু প্রতিটা ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের প্রিমিয়াম রাখা বাধ্যতামূলক। এবং কত, ধরেন 100 টাকা যদি হয় তাহলে 7 পয়সা তাদের রাখতে হয়। তাহলে যেই ব্যাংকগুলির আপনি দেখছেন যে যাদের প্রভিশন শর্টফল বা ক্যাপিটাল শর্টফল, তো তারা এই প্রভিশন বা ক্যাপিটালই যদি রাখতে না পারে, তারা তো আর প্রিমিয়াম জমা দিচ্ছে না। আর যদি প্রিমিয়াম জমা না দেয়, এটার নিয়মটা হলো যে সেই ব্যাংকগুলি লিকুইডেশনে যাবে। তাহলে আপনি এই যে ফান্ডটা রাখছেন, এই ডিপোজিট ইন্স্যুরেন্স যে ফান্ডটা, এখন এই ফান্ডটা কি শুধু লিকুইডেশনে যাওয়ার জন্য? না, যদি ডিপোজিটরদের আপনি টাকা পে অফ করতে ব্যর্থ হন, তখন এই ফান্ডটা আপনি ব্যবহার করবেন। তাহলে আজকে যদি 61 ব্যাংক হয় আর যদি 35 লিজিং কোম্পানি হয়, তাহলে আপনি কিভাবে এই ধরেন একটি ব্যাংকেরই যদি ধরেন ডিপোজিট কনসিডার করেন, সেই ডিপোজিটের এগেনস্টেই তো এই টাকা দিতে পারবে না। 18,000 কোটি টাকা তো অনেক মিনিমাল টাকা। কারণ আপনি তো নিশ্চয়তা, যখনই আপনি বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিচ্ছেন, আপনি কি অ্যাসুরেন্স দিচ্ছেন? আপনি প্রত্যেকটা ডিপোজিটরকে অ্যাসুরেন্স দিচ্ছেন যে আপনার টাকাটা সম্পূর্ণ নিরাপদ। এবং এখানে না, যদি আপনি দেখেন, আমরা ইউরোপিয়ান কান্ট্রি বা যদি আপনি আমেরিকাতে দেখেন, আমেরিকাতে কিছুদিন আগে আপনি দেখেছেন যে অনেকগুলি ব্যাংক ফল করেছিল এবং সেগুলিকে লিকুইডেশনে না যে মার্জারে গিয়েছিল। এবং সেখানে যে ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স প্রোটেকশন অ্যাক্ট তাদের, সেটা অনুযায়ী কিন্তু $2,50,000 টাকা, $2,50,000 তাদের কিন্তু প্রোটেকশন। কিন্তু এই মার্জারে যাওয়ার ফলে এই প্রত্যেকটা ডিপোজিটই কিন্তু 100% আপনার ইনসিওর্ড বা সাফিসিয়েন্ট যে তারা তাদের টাকাটা জনাব পাবে। মাসুম, আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা 18,000 কোটি বা 26,000 কোটি টাকা যেটার কথা আমরা বলি, সেটা হচ্ছে একদম সর্বনিম্ন বা অপ্রতুল, যেটা বলছিলেন। সর্বনিম্নটাই যখন আমরা ম্যানেজ করতে পারছি না আমানতকারীর সুরক্ষায়, সর্বোচ্চটা তো অনেক দূরের বিষয়। তাহলে আমানতকারী আসলে সুরক্ষিত কিভাবে মনে করবে? এইটা সম্পূর্ণ আমার কাছে মনে হয় যে রেগুলেটরি বডি ফেইল করছে এবং আমাদের টোটাল ইকোসিস্টেম কিন্তু ফেইল করেছে। এখন এই টোটাল ইকোসিস্টেম এবং যারা এখানে স্টেক হোল্ডার্স, তারা যদি একসাথে কাজ না করে, আমাদের এই যে ডিপোজিটর বা ব্যাংকিং সেক্টরে যে কনফিডেন্স, সেটা কমপ্লিটলি লুজ করবে। সেই জন্য আপনি যদি ডিপোজিটরদেরকে যদি আপনি কনফিডেন্স না দিতে পারেন, তাহলে আপনার কি হবে? একসময় আমরা দেখেছিলাম যে ডিপোজিট গ্রোথ ব্যাংকিং সেক্টরে 20%-এর মতো চলে গিয়েছিল। অথচ আজকে যদি দেখেন, বা এক সময় কিন্তু নেমে আসছিল 6%। তার মানে কি, এই টাকাটা কিন্তু ব্যাংকিং চ্যানেল থেকে বের হয়ে আপনার বালিশের নিচে চলে যাবে, কারণ তারা ব্যাংকিং সেক্টরে কনফিডেন্স রাখতে পারবে না। আর যদি বালিশের নিচে চলে যায়, তাহলে কিন্তু ইকোনমিতে সার্কুলেট হবে না। আর ইকোনমিতে সার্কুলেট না হলে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, এটা কিন্তু ওই যে 7%-এর নিচে একসময় কিন্তু 17-18% ছিল। তার মানে হলো ইকোনমিতে আর ইনভেস্টমেন্ট হবে না, আর ইনভেস্টমেন্ট না হলে এই জিডিপি গ্রোথও হবে না এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। পুরো ইকোনমি কিন্তু একটা ডিজাস্টার সিচুয়েশনে যাবে। সেই জন্য আমাদের প্রথম লক্ষ্য বা আমাদের যারা, স্পেশালি আমি বলবো যে ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটর যারা, তাদেরকে কিভাবে ব্যাংকিং সেক্টরটাকে একটা প্রপার ইকোসিস্টেমের মধ্যে আনা যায় সেটার চেষ্টা করা দরকার। এবং সেটা সেই তারা জনাব মাসুম, করছে। আমি একটু যুক্ত করতে চাই। সেই চেষ্টাটা তো আমরা দেখছি, বিগত সময় ব্যাংকগুলো মার্জ হচ্ছে, নানান উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবে বিনিয়োগ বাড়ানো যাচ্ছে না। ব্যাংকগুলো মার্জের কোনো সুফল এখন পর্যন্ত কি আসলে সেভাবে চোখে পড়েনি, বা এই সুফলটা পেতে আসলে কতটুকু সময় দরকার আরো? এইটা এইটা ইন জেনারেল, কারণ আমাদের যদি ধরেন আপনি টোটাল সিনারিওটা আপনাকে হাতে নিতে হবে। 18 লাখ কোটি টাকা যদি অ্যাডভান্স হয়, সেখানে বলা হচ্ছে যে 11 লাখ কোটি টাকা আপনার ডিস্ট্রেসড অ্যাসেট। তার মানে হলো কি, ডিস্ট্রেসড এর মধ্যে নন পারফর্মিং লোন আছে, রিসিডিউল রিস্ট্রাকচার আছে, রাইট অফ আছে। তাহলে এই 11 লাখ কোটি, 18 লাখ কোটির মধ্যে যদি 11 লাখ কোটি যদি ডিস্ট্রেসড অ্যাসেট হয়, তাহলে ইকোনমির অবস্থা তো আপনি বুঝতে পারতেছেন যে কি অবস্থা। সেই জায়গায়
এখন বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যেভাবে চেষ্টা করছে এটা একটু সময় লাগবে, বাট আমার কাছে মনে হয় আলটিমেটলি ইট উইল বি ইন প্রসেস এবং এটা রাইট ট্র্যাকে আসবে। বাট এখন এই ডেভেলপমেন্টের প্রসেসে বা আপনার এই সংস্কারের প্রসেসে একটু পেইন আপনাকে নিতেই হবে, কারণ যেই ডিজাস্টারটা হয়েছে সেটা কিন্তু হিউজ ডিজাস্টার হয়েছে। এটা ইন জেনারেল ইতিহাসে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে আমরা এত ডিজাস্টার বা এত বড় ব্যাংকিং সেক্টরের লুট আমরা দেখিনি। তো যার ফলশ্রুতিতে আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টর একটা ভলনারেবল অবস্থায় আছে। সেই জায়গাটা আপনি যে ডিপোজিটরদেরকে প্রোটেকশন আপনাকে দিতে হবে। এই যে মার্জারে আপনার যে 1 লাখ কোটি টাকা মানে 1 লাখ টাকা করা আমাদের যে 2000 আইনে আছে, এটাকে 2025-এ এখন যে অ্যামেন্ডমেন্ট যদি হয় সেটা 2 লাখ, যেমন ইন্ডিয়াতে যদি 5 লাখ টাকা থাকে, শ্রীলঙ্কাতে 11 লাখ টাকা থাকে, তাহলে বাংলাদেশে আপনি ডিপোজিটরদের অনলি 2 লাখ টাকা যদি করেন, তারপর যদি সেই টাকাটা যদি অন্য জায়গায় ইনসিকিউরলি ইনভেস্ট হয় এবং পরে তারা যদি এই কোনো ধরনের সিকিউরিটি না পায়, তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে হোল একটা ডিজাস্টার সিচুয়েশন আসবে। আমরা দেখেছি সুইজারল্যান্ডে একটা ঘটনা ঘটেছিল, আপনার মনে আছে কিনা, ক্রেডিট সুইস সাডেনলি আপনার এই আমানতকারীদের টাকা দিতে পারছিল না, তখন আপনি দেখেছেন যে ইউবিএস এবং ওখানকার যে ন্যাশনাল ব্যাংক অফ সুইস তারা কিন্তু অ্যাডভান্স হয়ে এসে সকলকে ওইটাকে মার্জার করলো এবং সকল ডিপোজিটরদেরকে এসুরেন্স দিল এবং সেই জন্য ব্যাংকিং সেক্টরে তাদের কনফিডেন্স রিগেইন করেছে। তো আমাদের কনফিডেন্স যদি রিগেইন করতে হয়, আমাদেরকে কোনোভাবেই ডিপোজিটর এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটে তাদেরকে কিন্তু কোনোভাবে বঞ্চিত করা যাবে না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের আপনার ক্লেম আপনাকে সলভ করতে হবে। জি, আমানতকারীদের সুরক্ষার কথা যেহেতু আসলে, আমাদের সহকর্মীর প্রতিবেদনে একটি তথ্য ছিল যে এই যে তহবিলের অর্থ সেটা সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এটা যদি হয় সেক্ষেত্রে আসলে আমানতকারীদের সুরক্ষায় এই অর্থ এমনিতেই অপ্রতুল আমরা বলছি, যদি অন্য জায়গায় বিনিয়োগ বাড়াতে যায় আমানতকারীদের নিরাপত্তাহীনতা আরো বাড়বে কিনা? অবশ্যই সেটা তো কোনো কথা ইয়ে রাখে না, কারণ আগে তো আপনাকে ডিপোজিটের পরিমাণটা বাড়াতে হবে। ডিপোজিটের পরিমাণ আপনি বলছেন 18,000 কোটি টাকা, যেখানে 61 ব্যাংকস, 35 লিজিং কোম্পানি, তাহলে সেইটা একটা ব্যাংককে প্রোটেক্ট করার মতো ফান্ড না। এবং সেই ফান্ডটা যদি আপনি আরেকটি ইউনাইটেড ইসলামী ব্যাংক যেটা করা হচ্ছে সেখানে যদি দিয়ে দেন, তাহলে এই যে ডিপোজিটরদের প্রোটেকশন সেইটার ফান্ডটা কোত্থেকে আসবে, সেইটা অবশ্যই আপনাকে ইনশিওর করে নিতে হবে। এবং সেইটার জন্য এখন জেনারেলি যেটা গভর্নমেন্ট দেখা যায়, গভর্নমেন্ট তো নিচ থেকে টাকা দিতে পারে না, আমাদের এই ট্যাক্স পেয়ারদের টাকা বা ফান্ড সেখান থেকেই দেওয়া হয়। আপনি দেখছেন যে স্টেট ব্যাংক যেগুলি প্রত্যেক বছর আপনি দেখতেছেন যে 2,000 কোটি টাকা কিন্তু তাদেরকে এই এডিশনাল ফান্ড দেওয়া হয় ট্যাক্স পেয়ারদের। তো এরকম যদি আরেকটা যদি আপনাকে অবশ্যই এখান থেকে যদি ফান্ড নিতে হয়, তাহলে এই যারা ডিপোজিটর তাদেরকে আপনার সিকিউরিটি এবং সেইটা হয়তো আপনি অন্য কোনো ডোনার, ধরেন আইএমএফ হতে পারে বা অন্য যে কোনো একটা সংস্থা থেকে এখানে একটা তো ফান্ড রাখতে হবে যেটা ডিপোজিটরদের প্রোটেকশন দিতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা ব্যাংকের ডিপোজিটের এগেনস্টে প্রিমিয়াম জমা দিতে হয়। তো তাদের যদি ক্যাপিটাল শর্টফল হয়, প্রভিশন শর্টফল হয়, তারা তো এই প্রিমিয়াম দিচ্ছে না এবং প্রিমিয়াম না দেওয়ার কারণেই কিন্তু এই ফান্ডটা অনলি 18,000 কোটি টাকা, এটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা। এবং যদি তারা দিতে ফেল করে, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই আইন বা যেটা আমরা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা দেখি, তাইলে কিন্তু তারা লিকুইডেশনে সেই ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে নিয়ে যাবে। যদিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে এখন পর্যন্ত তারা কিন্তু এই ইন্স্যুরেন্স ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে আনেনি, বাট এই ড্রাফটে এদেরকে নতুন করে ইনক্লুড করা হয়েছে। তার মানে হলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের কনফিডেন্স ওয়ান্স এটা লুজ হয়ে যায়, পুরো সেক্টর কিন্তু আপনার একটা ডিজাস্টার সিচুয়েশনে চলে যাবে। সেই জন্য ডিপোজিটরদের এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তাদেরকে কোনোভাবেই তাদের রাইট যেটা এটা অ্যাপ্রুভ, এবং এখানে কোনো ধরনের আপনার এমন কিছু করা যাবে না যে তারা বঞ্চিত হবে তাদের এই সিকিউরড ফান্ড থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্যাংক খাত নিয়ে, আমানতকারীদের সুরক্ষা নিয়ে, আর এই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। যাচ্ছি অন্য বিষয়।
প্রায় প্রতি মাসেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, কিন্তু সেই দাম বাস্তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হয় না। নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনতে হয় ক্রেতাদের। অভিযোগ, শুধু দাম ঘোষণা করেই খালাস সরকার, নেই কোনো কার্যকর মনিটরিং। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বয়হীনতার অভাবেই সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই। শরীফ রুবেলের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ঘোষিত 12 কেজি সিলিন্ডারের দাম এক, কিন্তু খুচরা বাজারে মিলছে আরেক দামে। নভেম্বর মাসের শুরুতেই 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1215 টাকা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্ধারিত মূল্যের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি গুনছেন ভোক্তারা। দাম বাস্তবায়নে কার্যকর নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, শুধু দাম নির্ধারণ করেই দায়িত্ব শেষ করছে সংশ্লিষ্ট সংস্থা। এদিকে বিক্রেতারা বলছেন, সার্ভিস চার্জের কারণেই অতিরিক্ত দাম নিচ্ছেন তারা। 1200 করে দিছি, 1100 করে দিছি, কিন্তু পরে হচ্ছে না। এটা 1215 টাকা সরকার নির্ধারিত করছে, কিন্তু আমাদের তো কেউ নির্ধারিত করে নেই। আমাদের যারা দিয়ে যায় তারা ওই 1500 টাকা করে নিয়ে যায়। 35 কেজি গ্যাসে তো ওয়েট বেশি, রিস্কা ভাড়া যাচ্ছে আমার 20-50 টাকা। 35 কেজি 35 কেজিতে আমরা 100 টাকা নিচ্ছি, 12 কেজি নিচ্ছি 50 টাকা। সরকার নির্ধারিত দেখতে হবে। এ বিষয়ে কথা বলতে চাইলে ব্রিফিং এর বাইরে সাক্ষাৎকার না দেওয়ার কথা জানান বিইআরসির চেয়ারম্যান। বিইআরসি কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তাও জানান, ক্যামেরার সামনে কথা বলেন না তিনি। পরে এক পর্যায়ে কথা বলতে রাজি হন সংস্থাটির অর্থ ও প্রশাসন বিভাগের সদস্য আব্দুর রাজ্জাক। তিনি জানান, অনিয়ম ঠেকাতে ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মনিটরিং জোরদার করা হবে। প্রত্যেক জেলা প্রশাসকের তার নিজস্ব জুরিডিকশনে এই জিনিসগুলো তদারকি করা তাদের দায়িত্বের মধ্যে আছে, এবং আমরাও তাদেরকে বারবার এই ব্যাপারগুলো যাতে আরো প্রপারলি মনিটরিং হয় সেই ব্যাপারটা জোরদার করার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি। এলপিজি সিলিন্ডার বিশেষজ্ঞের মতে, সমন্বয়হীনতার অভাবেই সমাধান নেই এলপিজির বাজারে, যার দায় নিতে হবে লাইসেন্স ইস্যুকারী প্রতিষ্ঠানকেই। ফুল এলপিজি সিলিন্ডারটাকে রাইট ওয়েতে ফিল করে রাইট সিলিন্ডার কাস্টমারের কাছে রাইট প্রাইসে পৌঁছে দেওয়ার জন্য একটা কম্বিনেশন হেল্প দরকার। অনেক সময় ডিসকাশন হয়, কিন্তু ইফেক্টিভভাবে এক্সিকিউশন হয় না। আমরা যখন এক্সিকিউশন করব, তখনই একমাত্র এই বাজারটা ফিরবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মনিটরিং দুর্বল থাকলে কেবল দাম নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়বে। মনিটরিং করা উচিত, এবং এইটার জন্য যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেইটা অ্যাডাপ্ট করা উচিত। আমরা যে সিলিন্ডারগুলো ব্যবহার করি এগুলো কিন্তু সেফ সিলিন্ডার না। এই যে সেফটি নেটটা খুব ন্যারো, যে কেউ এখান থেকে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে। দাম ও পরিমাপের পাশাপাশি লাইসেন্সবিহীন ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। প্রায় 3 কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় বাংলাদেশে, যার অধিকাংশই লাইসেন্সবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ। এমনকি এসব সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম নীতিও। এতে অনেক সময় ঘটছে বড় ধরনের দুর্ঘটনাও। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে নতুন পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে অর্থনীতিবিদরা বলছেন, নতুন দেশি পেঁয়াজ আসার আগ মুহূর্তে আমদানি হলে ঝুঁকিতে পড়বে কৃষক। তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ তাদের। অন্তরা সেনের রিপোর্ট। চলতি মাসের শুরুতে হঠাৎ করে রাজধানীর বাজারে 80 টাকা থেকে পেঁয়াজের দাম চড়ে বসে 120 টাকায়। এতে অস্থিতিশীল হয়ে পড়ে বাজার। পাবনার পেঁয়াজ 110 টাকা কেজি বিক্রি করতেছি। দেশি পেঁয়াজ চলতেছে 110 টাকা কেজি, আর হাইব্রিড চলে 108 টাকা 60 টাকা। পেঁয়াজের আমদানি একটু কমে গেছে, এর জন্য তো দাম বেশি। এখন মুকামে কৃষকদের কাছে বেশি পেঁয়াজ নাই। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে গেল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানির সুপারিশ পাঠিয়েছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এরপর গেল রোববার প্রয়োজনে আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টাও। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাআল্লাহ ঘটাবো। বাজারে নতুন দেশি পেঁয়াজ আসার আগে আমদানি শুরু হলে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন বলে জানান অর্থনীতিবিদরা। নতুন পেঁয়াজ সেটা কিন্তু ওঠা শুরু হয়েছে। এই অবস্থায় পেঁয়াজের আমদানিটা, যেটা আমার মনে হয় যে সরকার যেটা দিয়েছে অনুমোদন, এতে একটা ক্ষতিও হতে পারে দেশে। তার কারণ এই যারা কৃষক তারা কিন্তু দাদন নিয়েছেন। এই মুহূর্তে আসলে এই ঢালাওভাবে আমদানি, সেটা কিন্তু আসলে এই যারা ঋণ নিয়েছেন তাদের অনেক বড় ক্ষতি করবে। পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ দাম বাড়ার জন্য বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন তারা। পেঁয়াজ যে
অনেক আছে বাজারে এরকম নয়, তবে ঘাটতিও নেই অত বেশি। যতটুকু ঘাটতি আছে আমার মনে হয় যে এখানে আসলে কৃত্রিম সংকট আছে, মানে এটা ইচ্ছা করে এই সংকটটা তৈরি করা রাখা হয়েছে। যারা সিন্ডিকেট করছেন তাদেরকে ধরতে হবে। আমি মনে করি যে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর এবং স্থানীয় প্রশাসন এদেরকে কাজ করতে হবে খুব নিবিড়ভাবে। আমদানি না করে সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে এমন খবরে হিলি বাজারে কমেছে দেশি পেঁয়াজের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। যাচ্ছি তার কাছে। শফিক, এখন পর্যন্ত আইপি না পাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়নি। তবে আমদানিকারক ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে আমদানির সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়েছে। এদিকে তারা পেঁয়াজের জন্য যে আইপির যে নিতে হয় আবেদন খামারবাড়ি, সেটা ইতিমধ্যে তারা আবেদন করেছে। তো ব্যবসায়ীরা বলছেন যে সরকার যদি আইপি দেয় সেক্ষেত্রে পেঁয়াজের আমদানি তারা শুরু করবেন। ঊর্ধ্বমুখী যে বাজার পেঁয়াজের, গত এক সপ্তাহ আগেও কিন্তু যদি বলি পেঁয়াজের দাম ছিল 110 টাকা পর্যন্ত। তবে আমদানি হবে এমন খবরে হিলির স্থানীয় যে বাজারগুলো রয়েছে, আড়তগুলো রয়েছে, দেশি পেঁয়াজের দাম ওখানে বিক্রি হচ্ছে প্রায় 10 থেকে 15 টাকা কিন্তু কম বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু আজকের যদি বাজার বলি, ওখানে আজকের বাজার হচ্ছে 90 টাকা বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, যে আমদানিকারকরা বলছেন, সরকার যদি আইপি দেয় সেক্ষেত্রে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু পেঁয়াজের যে মোকাম বা পেঁয়াজের যে বর্তমানে পুরো মৌসুম, ওখানে সেই পেঁয়াজগুলো বাংলাদেশে আনার পরে 50 টাকার মধ্যে তারা বিক্রি করতে পারবেন। এতে করে কিন্তু অনেকটা কম দামে বিক্রি হবে, এমনটাই তারা বলছেন। তো আপনাকে জানিয়ে রাখি, চলতি বছরের 14 আগস্ট সরকার অল্প পরিসরে কিন্তু পেঁয়াজ আমদানি অনুমতি দিলে ওই সময় প্রায় এক সপ্তাহ পর কিন্তু আবারও পেঁয়াজের আমদানি সরকার আইপি ইম্পোর্ট পারমিট সেটা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে পেঁয়াজের তখন থেকে পেঁয়াজের দাম সেটা সহনীয় পর্যায়ে প্রায় 60 থেকে 65 টাকার মধ্যে থাকলেও গত 2 সপ্তাহ থেকে পেঁয়াজের বেশ একটা দাম ঊর্ধ্বমুখী। সেই পেঁয়াজটা লাফিয়ে দাম বেড়ে সেই পেঁয়াজের দাম বাড়ায় কিন্তু 120 টাকা পর্যন্ত। তবে এখন পর্যন্ত ব্যবসায়ীদের সাথে আমি আমদানিকারকদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা খামার বাড়ি, যেটা খামার বাড়ি আছে যেখান থেকে ইম্পোর্ট পারমিট নিতে হয়, সেখানে তারা যোগাযোগ করছে। তারা বলছেন গতকালকেও তাদের আইপি হবার কথা ছিল, তারা আশ্বাস পেয়েছিল, তারা কিন্তু আজকেও কিন্তু যোগাযোগ করছে। হয়তো তারা বলছেন যদি আইপি পায় সেক্ষেত্রে কিন্তু তারা পেঁয়াজ কিন্তু আজকালের মধ্যে তারা প্রবেশ করবে। সেক্ষেত্রে বাজারের যে একটা ঊর্ধ্বমুখী সেটা বা দাম সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসবে। হিলি স্থলবন্দর থেকে এতটুকু ছিল আমার কাছে পেঁয়াজের আমদানি বাজারের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। আমদানি রফতানিতে অন্যতম গুরুত্বপূর্ণ পথ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। এ পথ পাথর আমদানি সহ ভারত, নেপাল ও ভুটানে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে আধুনিক সুযোগ সুবিধা না থাকায় রাজস্ব আয়ে পিছিয়ে পড়ছে বন্দরটি। বিস্তারিত সোহাগ হায়দারের রিপোর্টে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পাথর আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখন যুক্ত হয়েছে নেপালে আলু রপ্তানির নতুন অধ্যায়। পাথর আমদানি সহ ভারত, নেপাল ও ভুটানে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ পথ। ব্যবসায়ী, সিএনএফ এজেন্ট ও শ্রমিক নেতাদের অভিযোগ, সরকারি উদ্যোগের অভাব ও আধুনিক সুবিধা না থাকায় প্রতিষ্ঠার প্রায় 28 বছর পরও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বাংলাবান্ধা স্থলবন্দর। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পাথর আসতেছে, পাশাপাশি আমাদের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলুর গাড়ি ভালোই যাচ্ছে। এখানে দীর্ঘ 28 বছর যাবত এই বন্দর চালু হয়েছে, তো ওই হিসাবে তেমন অগ্রগতি এই বন্দর হয়নি। পাথরের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং রপ্তানি দুটোই হচ্ছে। বন্দরের কর্মকর্তারা বলছেন পাথরের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া গেলে বন্দরের কার্যক্রম আরও প্রসারিত হবে। আমদানিকে যদি আরেকটু ডাইভার্সিফাইড করা যায় তাহলে বন্দরের সাথে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে এবং সাথে সাথে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। বন্দর কর্তৃপক্ষ জানায় নানা প্রতিবন্ধকতার কারণে চলতি অর্থ বছরের আগস্ট পর্যন্ত আগের বছরের তুলনায় প্রায় 2 লাখ মেট্রিক টন আমদানি কমে গেলেও গত 2 মাস ধরে আমদানির পরিমাণ আবারও বাড়ছে। একই সঙ্গে বেড়েছে নেপালে আলু রপ্তানিও। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সবশেষ পরিস্থিতি জানাতে
চলে যাচ্ছি ডিএসসি এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত 1.5 ঘন্টা হয়েছে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে এবং সকাল থেকেই ঊর্ধ্বমুখী নিম্নমুখী মিশ্র প্রবণতা দিয়ে চলছিল ঢাকার পুঁজিবাজারের লেনদেন এবং এখন এই মুহূর্তে 3 সূচকই দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। 3 সূচকের চিত্রটা একটু যদি দেখাই, প্রধান সূচক বা ডিএসসি এক্স সূচক, সেই সূচকে এখন পর্যন্ত 1.5 ঘন্টার লেনদেনে 8.75 পয়েন্ট বেড়েছে। পয়েন্ট বেড়ে এখন প্রধান সূচকের পয়েন্ট রয়েছে 4869.50 পয়েন্ট এবং সরিয়া সূচক বা ডিএসসি এস সূচক সেখানেও পয়েন্ট বৃদ্ধির দিকে আছে। পয়েন্ট বেড়েছে 6.54 পয়েন্ট এবং 6.54 পয়েন্ট বেড়ে সরিয়া সূচকের পয়েন্ট এখন রয়েছে 1017.31 পয়েন্ট এবং বাছাইকৃত যেই সূচক রয়েছে DS30 সূচক, সেই DS30 সূচকে এখন পর্যন্ত 4.49 পয়েন্ট বেড়ে এখন পয়েন্ট রয়েছে 1914.79 পয়েন্ট, অর্থাৎ 1.5 ঘন্টার লেনদেন পরে এখন দেখা যাচ্ছে এই মুহূর্তে 3 সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। এবং এখন পর্যন্ত যদি বলি যেসব কোম্পানিগুলো আজকে ঢাকা শেয়ার বাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে সেসব কোম্পানির শেয়ারগুলোর দামের কথা যদি বলি, 217টি কোম্পানির শেয়ারের দাম কিন্তু বেড়েছে এবং 88টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 73টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে এখন পর্যন্ত 1.5 ঘন্টায় লেনদেন হয়েছে 105.71 লাখ টাকা এবং কোন কোম্পানিগুলো আসলে লেনদেনে কতটা অংশগ্রহণ করেছে, কত কোটি টাকা লেনদেন করেছে সেই চিত্রটা যদি একটু দেখাই, টপ 20তে যদি একটু তাকাই, 1 নম্বরেই রয়েছে আজকে লেনদেনের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় আজকে লেনদেন করেছে 7.77 লাখ টাকা। এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 183 টাকা করে। এবং 2 নম্বরে রয়েছে সামিট অ্যালায়েন্স। সামিট অ্যালায়েন্স এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 5.82 লাখ টাকা লেনদেন করেছে এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন বিক্রি হচ্ছে 46 টাকা 90 পয়সায়। এবং 3 নম্বরে রয়েছে রানার অটো। রানার অটো ঢাকার পুঁজিবাজারে এই 1.5 ঘন্টায় আজকে লেনদেন করেছে 4.77 লাখ টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন পর্যন্ত 40 টাকা 60 পয়সায় কিন্তু বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেমনটা দেখছিলাম যে 3 সূচক এই মুহূর্তে 1.5 ঘন্টা লেনদেনের পর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং লেনদেন হয়েছে 105 কোটির বেশি। এই ছিল ডিএসসি এর সবশেষ আপডেট। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট, একদিনের বাচ্চা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোল্ট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধেক খামার। নতুন করে পোল্ট্রি ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন না কেউ। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। সিন্ডিকেট ও নানা সংকটে পোল্ট্রি খাতে উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়েছে। কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট, একদিনের বাচ্চা, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বৃদ্ধির কারণে নীলফামারীর পোল্ট্রি খাতের ছোট ও মাঝারি খামারিদের ব্যবসায় ধস নেমেছে। খামারগুলোতে মুরগির বাচ্চার সংখ্যা সামান্য, বন্ধ হয়ে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে শুধু অবকাঠামো। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। বিক্রি করে খাদ্যের টাকাটা দিতেই যায়, অল্প কিছু থাকে, তার উপর আমরা নিজেই করি, একটু যে লেবার দিয়ে করলে হইতো না। কিছু কিছু সময় আছে যে নিজের টাকাটাও থাকে না। বাচ্চা নিয়ে আসে, বাচ্চা নিয়ে আসার পরে যখন কোনো কারণে রোগাক্রান্ত হয়, এটার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। কোনো সরকারের এই শিল্পটার প্রতি নজর নাই। আগে আমাদের খামারে ছিল অনেকগুলো, দেখা গেল যে 100-150, এই আস্তে আস্তে ঝরে ঝরে গেতে গেতে দেখা গেল যে 30-40টা দাস। খাদ্যই সিন্ডিকেট, ডিমের সিন্ডিকেট, বাচ্চাই সিন্ডিকেট, এই কারণে আমরা অনেক আন্দোলন করতেছি, কোনোভাবে আমরা সফলতা অর্জন করতে পারিনি। জেলা পশু সম্পদ এই কর্মকর্তা বলছেন, আমাদের কাজ হচ্ছে কারিগরি সহায়তা, ওষুধ ও টিকা প্রদান করা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিরুৎসাহিত হচ্ছে খামারিরা। আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমরা সাধারণত তাদেরকে কারিগরি যে সহায়তা, যেটা বিভিন্ন রকম পরামর্শ, টিকা প্রদান, এই কাজগুলি করে থাকি। নীলফামারী জেলায় লেয়ার মুরগি 48টা, ব্রয়লার মুরগি 434টা ও হাঁসের খামার রয়েছে 170টা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেখছেন এসময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার প্রভাবে কমছে বিটুমিনের দাম। দাম কমছে অ্যালুমিনিয়াম, টিন, নিকেল, পলি ইথিলিনের মতো শিল্প পণ্যের দাম। তবে ঊর্ধ্বমুখী রয়েছে সোডা অ্যাশের দাম। বিটুমিন, সড়কসহ পানিরোধী স্থাপনা নির্মাণে দরকারি এই শিল্পপণ্যের দর রয়েছে নিম্নমুখী। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে বিটুমিনের দাম কমেছে 4.34%। মঙ্গলবার সকালে প্রতি টনের দাম পড়েছে $425.46। দাম কমতির কারণ হিসেবে পণ্যটির চাহিদায় ভাটা ও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর পতনকে সামনে আনছেন বাজার বিশ্লেষকরা।
বিমান, ফ্রিজ, এয়ার কন্ডিশনার সহ বিভিন্ন শিল্পে দরকারি পণ্য অ্যালুমিনিয়ামের দামও রয়েছে কমতির দিকে। সপ্তাহ ব্যবধানে 1.04% কমে বর্তমানে প্রতি মেট্রিক টন এই শিল্পপণ্য বিক্রি হচ্ছে সর্বোচ্চ $2,883। মূল্যবান শিল্পপণ্য টিনের দাম এক সপ্তাহে কমেছে 0.73%। প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $35,822। মোবাইল, মেডিকেল, ইস্পাত নির্মাণ সহ বিভিন্ন পণ্যকে টেকসই করতে দরকারি নিকেলের দামও কমছে বিশ্ববাজারে। এক সপ্তাহের হিসাবে এই পণ্যের দাম 0.23% কমে মঙ্গলবার সকালে প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $15,052। পলিইথিনের দাম এক সপ্তাহে 1.67% কমে বর্তমানে প্রতি মেট্রিক টনের দাম নেমেছে $6,759। এত সব শিল্পপণ্যের দাম কমতির মধ্যেই বাড়ছে সোডা অ্যাশের দাম। এক সপ্তাহে 2.36% বেড়ে প্রতি মেট্রিক টনের দাম উঠেছে $170। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের শহর আরকানসায় বসতি করছেন বাংলাদেশিরা। অঙ্গরাজ্যটিতে বসবাসকারী বেশিরভাগ বাংলাদেশির পেশা এখন ব্যবসা। খুব অল্প সময়ে তাদের অর্থনৈতিক সচ্ছলতা আসছে। স্থানীয় প্রবাসীরাও নতুন অভিবাসীদের স্বাগত জানাচ্ছেন, দিচ্ছেন সব ধরনের সহযোগিতা। আরকানসা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশিদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। ক্লিন্টন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। ক্লিন্টনের জন্মস্থান এই আরকানসার রাজধানী লিটল রকি হয়ে উঠেছে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশিদের বসবাসের উৎকৃষ্ট স্থান। বিশ্ববিদ্যালয়ের চাকরি নিয়ে শুরুর দিকে এ শহরে আসেন বাংলাদেশি শিক্ষকরা। এরপর বিভিন্ন পেশায় যুক্ত হন। তারাই এখানকার বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলেছেন। অনেক ভালো আমরা এখানে আছি, ওয়েদারের দিক থেকে, হাউজিংয়ের দিক থেকে, ইন্স্যুরেন্স দিক থেকে, বিজনেস তো ডেফিনেটলি আমরা ভালো করছি। আমি যখন আসি তখন আমি একাই ছিলাম সেখানে ফ্যাকাল্টি, বাট এখন সেখানে আমরা প্রায় 5 জন ফ্যাকাল্টি আছি। স্থানীয় বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের তুলনায় আরকানসায় জীবনযাত্রার মান উন্নত, কিন্তু ব্যয় খুবই কম। তাছাড়া এখানে 2-3 বছর কাজ করার পর একজন সহজেই উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। বাংলাদেশি থেকে যারা আসে নতুন, এদেরকে আমরা হেল্প করি, প্রথমে জব দিয়ে, এরপরে আস্তে আস্তে পার্টনারশিপ দিয়ে ওদেরকে আমরা বিজনেস অপরচুনিটিতে। মাত্র 500 বাংলাদেশি থাকেন লিটল রকে, আর পুরো অঙ্গরাজ্যে থাকেন আরও 500, যাদের সবাই দ্রুতই ব্যবসা বাণিজ্যে সফল হয়েছেন, অভ্যস্ত হয়ে উঠেছেন উন্নত জীবনযাপনে। আরকানসাস অঙ্গরাজ্যে সত্যিকার অর্থে উন্নত কর্মসংস্থান সহ সহজ জীবনযাপনের এক নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লিটল রক, আরকানসা, যুক্তরাষ্ট্র। এ ছিল এ সময়ের বাণিজ্য।